প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, স্থানীয় শিল্পের বিকাশের ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি শিল্পের যে ধরনগুলো আছে, ক্ষেত্রগুলো আছে বা পরিসরগুলো আছে, সেই পরিসরগুলোতে যারা উদ্যোক্তা হতে চান, এই শিল্পকে যারা এগিয়ে নিতে চান, ব্যাংক কিন্তু তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটি অর্থ দিয়ে যেরকম ঋণ দিয়ে যেরকম ভূমিকা পালন করে থাকে, পাশাপাশি নানা ধরনের পরামর্শ যে কিভাবে এই ব্যবসায়িক কার্যক্রমটি পরিচালনা করলে, কোন ধরনগুলো নিয়ে, কোন উপায়গুলো নিয়ে এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করলে সেখান থেকে সফলতা আসবে, এই ধরনের একটি মনিটরিং বা পর্যবেক্ষণ সেটি তো থাকেই, এবং পর্যায়ক্রমে সেই পরামর্শগুলো কিন্তু ব্যাংকগুলো এই ধরনের উদ্যোক্তাদের দিয়ে থাকে। পাশাপাশি আমরা রাষ্ট্রীয় পর্যায় থেকেও বা বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু একটা নির্দেশনা আছে। আমরা একটা নির্দিষ্ট বছর পর পর এক ধরনের নির্দেশনা থাকে, এবং সেটা কীভাবে এই শিল্পকে আরও বেশি প্রসারিত করা যায়, তার পরিসরকে আরও কীভাবে বাড়ানো যায়, কীভাবে আগ্রহ সৃষ্টি করা যায়, সেই প্রসঙ্গগুলো নিয়ে কিন্তু আলাপ হচ্ছে। এবং নানাভাবে কিন্তু ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সেই নির্দেশনাকে কাজে লাগানোর ক্ষেত্রে অথবা ব্যবহার করার ক্ষেত্রে বা একটি উপযোগী পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করার প্রশ্নে ব্যাংকগুলো কিন্তু নিরলসভাবে কাজ করছে। যদিও এক একটি ব্যাংকের সেক্ষেত্রে তার যে কর্মপদ্ধতি কিংবা কর্মনীতি সেটি আলাদা আলাদা আছে, কিন্তু মোটা দাগে সকল কর্মপদ্ধতির মধ্যে একটা অন্তর্নিহিত যোগসূত্র রয়েছে। সেই বিষয়টিকে নিয়ে আজকে আলোচনা করতে চাই। তার প্রেক্ষাপটে আলোচনা শিরোনাম ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বিকাশ ও অগ্রগতি। এ বিষয়ে কাজ করার জন্য একজন সম্মানিত আলোচককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি দীর্ঘ সময় ধরে ব্যাংকে আছেন এবং এই সেক্টরে যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন ঢাকা ব্যাংকের কর্মরত থেকে। আমাদের সঙ্গে আছেন ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এমএসএমই এবং এমার্জিং বিজনেস ডিভিশনের সম্মানিত ব্যাংকার মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে ওয়ালাইকুম আসসালাম, আমরা এই আলোচনাটা দিয়ে শুরু করি মাহবুব ভাই। সেটি হচ্ছে যে স্থানীয় শিল্পের বিকাশের সূত্র ধরেই তো ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশের আলোচনাটি শুরু হয়েছিল বাংলাদেশে। তো এটাকে শুরুতে যেভাবে এসএমইকে যেভাবে দেখা হতো, এখনও কি ওই শুরুর পর্যায়ে বা ডেফিনেশন দিয়ে দেখা হয়, নাকি সময়ের প্রেক্ষাপটে এটাকে সংজ্ঞায়িত করা বা এর যে কনসেপচুয়ালাইজেশনের জায়গাতে পরিবর্তন এসেছে? এখন কিভাবে দেখছেন আপনারা, ব্যাংকগুলো কিভাবে দেখছেন? এটা হচ্ছে যে এমএসএমই বা এসএমই যে সেক্টরটা, এটা মেইনলি বাংলাদেশে খুব একটা ফোকাস ছিল না। আমি যদি 2009-10 সনের দিকের কথা বলি, সেই সময়ের থেকে আজ পর্যন্ত এই পিরিয়ডের মধ্যে মেইনলি ইভলভটা হয় হচ্ছে 2009-10 সন থেকে। এরপর গ্র্যাজুয়ালি 15-16 সনে একবার, 19 সনে একবার, এবং প্রতিবারই এসএমইকে আসলে ওর স্কোপটা, হোরাইজনটা গ্র্যাজুয়ালি বড় হতে থাকে। এবং যেটা এখনও কিন্তু মানে লেমেন দেওয়া সবার কাছে মনে হয় যে এসএমই হয়তো বা 50 লাখ বা 1 কোটির লোন বা 10 লাখের লোন, বাট এটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে 19 সনেই যে এসএমইর যে মাস্টার সার্কুলার ছিল, সেখানেই 75 ক্রোর পর্যন্ত ম্যানুফ্যাকচারিং সেক্টরকে এসএমইর ডেফিনেশনের আন্ডারে নিয়ে আসা হয়েছিল। এবং রিসেন্টলি এটা প্রতি 4-5 বছর পর পর এমএসএমইর যে মাস্টার সার্কুলার, এটা রিভিশন হয়, এটা আমাদের সেন্ট্রাল ব্যাংক থেকে করা হয়। তো আমরা এই 25 সনের মার্চ মাসে আবার নতুন যে এসএমইর যেটা কারেন্টলি ইনফোর্স সার্কুলারটা আমরা পেলাম। এখানে 100 কোটি পর্যন্ত ম্যানুফ্যাকচারিং সেক্টরের এটা হচ্ছে আপনার ব্যাংক লিমিট। সো যেই ক্লায়েন্টের ব্যাংক লিমিট 100 কোটি টাকা, তার ইউজুয়ালি সেলস 400, 500, 600 কোটি টাকা থাকে। এসএমই এখন আসলে ওই 2008-9 সনের থেকে আজকে 2025 সনে এসে এসএমইর সংজ্ঞা অনেক বড়। সার্ভিস সেক্টরে আমরা 75 কোটি পর্যন্ত দিতে পারি। ইভেন একটা ট্রেডিং সেক্টর আছে, মোট 3 সেক্টরে ভাগ করা এসএমইকে। তো ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং, সার্ভিস এবং ট্রেডিং একটা সেক্টর আছে। ট্রেডিং সেক্টরেও আমাদের 10 কোটি পর্যন্ত দেওয়া যাচ্ছে। মানে 3টা সেক্টর অনুযায়ী ঋণের বা বিনিয়োগের জায়গাটাও আলাদা আলাদা। এক্স্যাক্টলি। এসএমইর যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে আপনার ম্যানুফ্যাকচারিংয়ের একরকম ডেফিনেশন আছে, সেখানে 100 কোটি দেওয়া যাবে ব্যাংক লিমিট। সার্ভিস সেক্টরে 75 ক্রোর, আর ট্রেডিংয়ে এটা আগে 5 ক্রোর ছিল, এখন এটাকে 10 ক্রোরে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, মানে তাহলে আমরা কি সংজ্ঞায়নের প্রশ্নে কি ধরনটাকে আপনারা গুরুত্ব দেন, নাকি ঋণ বা বিনিয়োগের অর্থটাকে গুরুত্ব দেন? না, ব্যবসার ধরন, ব্যবসার ধরনটাকে গুরুত্ব সেটা দেন। যদি ম্যানুফ্যাকচারিং সেক্টর হয়, যেটা হচ্ছে
কোনো কিছু প্রস্তুত করে, এটা যেখানে ভ্যালু এডিশনটা করা হয় সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। সার্ভিস সেক্টরে যেখানে সেবা, এটা হসপিটাল হতে পারে, সেটা স্কুল কলেজ হতে পারে, ট্রান্সপোর্ট সেক্টর, হোটেল ট্যুরিজম, এগুলি সার্ভিস সেক্টর। আর ট্রেডিং হচ্ছে এমনি যত যেখানে কেনা বেচা মাঝে কোনো ভ্যালু এডিশনটা হচ্ছে না, ওইটা ট্রেডিং সেক্টর, সেটাকে ট্রেডিং হিসাবে ওটা ট্রেডিং হিসাবে বলা হচ্ছে। এবং ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস এই দুইটা সেক্টর যেহেতু একটু লেবার ইন্টেন্সিভ, অনেক মানুষ কাজ করে, এই জন্য গভর্নমেন্টের তরফ থেকে সেন্ট্রাল ব্যাংক, শিল্প মন্ত্রণালয়, এসএমই ফাউন্ডেশন সবার একটু ফোকাসটা বেশি থাকে ম্যানুফ্যাকচারিং আর সার্ভিসে, যেহেতু ওই সবে একটু বেশি মানুষ কাজ করে। ওখানে যদি কোনো রকম প্রণোদনা বা সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে অনেক বেশি মানুষ এইটার আমব্রেলার আন্ডারে চলে আসে, এই আমব্রেলার আন্ডারে চলে আসে। মাহবুব রহমান ভাই, এই জায়গাতেই প্রশ্নটি রাখি তাহলে, এই যে 2009 আপনি এর পিছনের ইতিহাসের ক্ষেত্রে যথার্থই বলেছেন, 9-10 থেকেই বাংলাদেশে মূলত যাত্রা শুরু, এই 9-10 থেকে এই পর্যন্ত 2025 পর্যন্ত, এবং আপনি যথার্থই বলছেন যে এবার সর্বশেষ যে সার্কুলার 2025-এর মার্চে হয়েছে, তো এখানে অগ্রগতি যতটুকু হয়েছে তাতে কি আমাদের যে স্থানীয় শিল্পের বিকাশের কথা সবসময় বলা হয়ে থাকে, তাতে কি সন্তোষজনক পরিস্থিতি আছে কিনা, এটি একটি প্রশ্ন। পাশাপাশি এই সার্কুলারগুলোতে, সেই মাস্টার সার্কুলার থেকে শুরু করে সর্বশেষ যে সার্কুলার 2025-এ মার্চে যেটি হলো, এখানে যে নির্দেশনাগুলো আসে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে, সেটা বাস্তবের সাথে কতটা সাযুজ্য রাখতে পারছে, বাস্তবতার সাথে কতটা মিল রেখে সেটা আপনারা পরিচালনা করতে পারছেন, এই প্রশ্নগুলো আপনার কাছে রেখে যাচ্ছে। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সম্মানিত আলোচক মোহাম্মদ মাহবুবুর রহমান ভাইয়ের সাথে ক্ষুদ্র মাঝারি শিল্প বিকাশ এবং অগ্রগতির যে প্রসঙ্গ নিয়ে। মাহবুব ভাই যে দুটি প্রশ্ন রেখে যায়, একটা হলো যে 2009 বা 10 থেকে আজকের পর্যন্ত বা 2025 সাল পর্যন্ত যতটুকু অগ্রগতি হয়েছে এসএমইর এই সেক্টর, তাতে কি মনে করেন যে বাংলাদেশে স্থানীয় শিল্পের বিকাশের প্রশ্নে সেটি কি যথার্থ আছে, নাকি আরও বেশি এগিয়ে যাওয়া যেত? আমাদের ব্যাংকিং সেক্টরে লোন হচ্ছে 17,13,000 কোটি। এটা আমাদের 31শে ডিসেম্বর 2024 সনে। এটা হচ্ছে পুরা ব্যাংকিং সেক্টরে লোন। সেখানে আপনার 3,13,000 কোটি টাকা হচ্ছে এসএমই লোন। আমি ডাটাটা রিসেন্ট ডাটাই বলছি। তো পার্সেন্টেজ ওয়াইজ হচ্ছে এসএমইর পার্সেন্টেজ হচ্ছে 18.40%। সো এই যে 18.40, এটার অবস্থানটা আসলে কোথায় বা গ্লোবাল চিত্র কেমন বা আমাদের সেন্ট্রাল ব্যাংক বা গভর্নমেন্ট কেমন চাচ্ছে, এটা যদি বলি, সেটা হচ্ছে যে আমরা আসলে 25% একটা টোটাল লোনের 25% এসএমই সেক্টরে থাকতে হবে, এরকম একটা লক্ষ্যমাত্রা 19 সন থেকেই যে মাস্টার সার্কুলার সেখানেই থেকেই একটা টার্গেট নেওয়া হয়েছিল যে আমরা 2024 সনের মধ্যে ব্যাংকিং সেক্টরের ওভারঅল লোন পজিশন 25%-এ নিয়ে আসবো। তো সেই হিসাবে আজকে যেটা 18.40 বা লাস্ট ইয়ারের 31 ডিসেম্বরে ছিল, এটা কিন্তু এক সময় আমাদের মার্কেটে 12-13% ছিল। তো গ্র্যাজুয়ালি আমরা একটা 18.5%-এ এসেছি। 2025 সনের মধ্যে ব্যাঙ্কগুলিকে 25%, মানে টোটাল এসএমই লোনটা টোটাল লোনের 25%-এ আসার জন্য বলছে, এবং নেক্সট 4 ইয়ার্সে প্রতি বছর 0.5% করে ইনক্রিজ করে এটা 27%-এ রিভাইজ আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা 2029-এর মধ্যে 27% লোন পোর্টফোলিও থাকতে হবে এসএমইতে। এটা হচ্ছে রিভাইজ। এবং এই ক্ষেত্রে আগ্রহের জায়গাটা কেমন দেখেন? আসলে শুধু ঋণ নেওয়াই তো মূল কাজ না, সেটি বিনিয়োগ করা এবং করে সেখান থেকে ফিডব্যাকের জায়গাটা কিংবা সেই শিল্পটাকে বা ব্যবসাটাকে স্থায়ী রূপ দেওয়া, এই প্রসঙ্গে এই যে সফলতার ক্রাইটেরিয়া থেকে যদি এটা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে কি অবস্থা, আপনার মন্তব্য কি বা আপনি কি দেখছেন? গ্লোবালি যদি আমরা দেখি এসএমই আমরা ডেভেলপ ওয়ার্ল্ড, আপনার নর্থ আমেরিকা, ইউরোপ ওইসব বাদ দিলাম, ইভেন আমাদের এশিয়ার মধ্যে যে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি আছে, সবাই 50% বা তার উপরে এসএমই সেক্টরের কন্ট্রিবিউশন টু দ্য জিডিপি। সেই হিসাবে বাংলাদেশের কিন্তু কারেন্ট পজিশন হচ্ছে, আমরা লেটেস্ট ডাটায় 28% বলে যে আমাদের কন্ট্রিবিউশন টু জিডিপি। এই জায়গাটায় আমরা বাংলাদেশকে যদি মিডল ইনকাম কান্ট্রিতে বা নেক্সট যে ডেভেলপ কান্ট্রিতে যদি যেতে হয়, আমাদের এই যে 28% এখন যেটা আছে জিডিপিতে কন্ট্রিবিউশন, এটা আমাদের গ্র্যাজুয়ালি আমার মনে হয় যে 35%, 40% লেভেলে যাওয়া প্রয়োজন। এবং এই জায়গাটা যত বেশি আমরা ইমপ্রুভ করতে পারবো,
কান্ট্রি ওয়াইজ স্পেসিফিক আমরা মানে আমাদের যে দেশের গোলটা অর্থনীতির সেই চাকা তত গোলটার সাথে শক্তিশালী হবে। অ্যালাইন করা আছে Align এটা, হ্যাঁ করা, জি। এই একটা আমার মানে বক্তব্য যে এই জায়গাটার জন্য কাজ হচ্ছে। আর আপনি যদি একটু রেডিনেসের কথা বলেন, কারেন্টলি গভর্নমেন্টের তরফ থেকে সেন্ট্রাল ব্যাংক বা আমাদের শিল্প মন্ত্রণালয়, এসএমই ফাউন্ডেশন, আমরা কিন্তু গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকম ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এসএমই সেক্টরকে, যেখানে এখনকার ওপেন মার্কেটে 14.5% বা 15-16% ইন্টারেস্ট রেট হয়ে গেছে। সেখানে সেন্ট্রাল ব্যাংক থেকে কিন্তু আমরা অনেকগুলি আপনার রিফাইন্যান্স স্কিম পাচ্ছি, যেই রিফাইন্যান্স স্কিমগুলির আন্ডারে আমাদের এসএমই ক্লায়েন্টরা স্টিল 5%, 4%, 7%, 8% এখনও লোনের সুবিধা আছে। এইগুলিকে মেনলি রাখাই হয়েছে এসএমই সেক্টরকে আরও এনকারেজ করার জন্য, এবং এই যে পাইটা আমাদের 28%, এটাকে জানি আমরা গ্র্যাজুয়ালি আরও সামনের দিনে আরও বাড়াতে পারি। সামনের দিকে যাতে এগিয়ে নেওয়া যায়। এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে নির্দেশনা আছে, সেখানে কি আপনি মনে করেন কোনো পরিবর্তন প্রয়োজন? এই যে বাংলাদেশ ব্যাংক একটা যখন রিভাইজ সার্কুলার করে সেন্ট্রাল ব্যাংক, তখন কিন্তু আমরা হয়তোবা একটা সার্কুলার পেয়ে যাই যে একটা রিভাইজ সার্কুলার আসলো, বাট এইবারের যে সার্কুলারটা এটা আমার কাছে একটু ব্যতিক্রমধর্মী মনে হয়েছে। আমি একটু বাংলাদেশ ব্যাংককে বা আমাদের গার্জিয়ান সেন্ট্রাল ব্যাংক, তাদেরকেও থ্যাংক ইউ দিতে চাই যে এবার বিশেষত্ব কেন, কারণ হচ্ছে যে এইবারের এই সার্কুলারটা করার আগে, যেহেতু ইউজুয়ালি প্রতি বছর তো হয় না, এটা 4-5 বছরের জন্য হয়। সো এবারে সার্কুলারটা করার সময় সেন্ট্রাল ব্যাংক একটা ভালো সময় নিয়ে মার্কেট সার্ভে করে, এবং যারা রিলেটেড স্টেক হোল্ডার্স আছে, আমরা ব্যাংকাররা স্টেক হোল্ডার, যারা বিজনেসম্যান তারা স্টেক হোল্ডার, গভর্নমেন্ট স্টেক হোল্ডার, তারপরে সেন্ট্রাল ব্যাংক স্টেক হোল্ডার, এসএমই ফাউন্ডেশনের স্টেক হোল্ডার, সবাই মিলিতভাবে বসে, এবং এফবিসিসিআই, ডিসিসিআই এদের সবার সাথে বসেছে, এবং বাংলাদেশ ব্যাংক বসে সবার থেকে কার কি রিকোয়ারমেন্ট নিয়ে তারা প্রায় আমার মনে হয় 3-4 মাস ধরে, আমি এক্ষেত্রে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের এসএমই এসপিডি ডিপার্টমেন্টের যিনি মাননীয় ডিরেক্টর স্যার আছেন, নওশাদ মুস্তফা স্যার, উনি এই ডিপার্টমেন্টে আগেও ছিল, কারেন্টলি উনি তো হেড হিসেবে আসছেন, এবং স্যার যথেষ্ট সময় দিয়ে এই সার্কুলারটা করেছেন। এবং আমি নিজেও কয়েকটা এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, যেখান থেকে উনি ভ্যালু অ্যাড করেছেন যে এই বিজনেসম্যানরা কেমন চাচ্ছে, কারণ অনেক সময় কন্ট্রাডিক্ট করে, বিজনেসম্যান একরকম চাচ্ছে, ব্যাংকার একরকম চাচ্ছে, রেগুলেটররা একরকম চাচ্ছে, ওনারা টোটালটাকে সিনক্রোনাইজ করে খুব সুন্দর একটা আমরা মাস্টার সার্কুলার পেয়েছি। সকলের মতামতকে বা ওপিনিয়নকে সমন্বিত করে সার্কুলারটা হচ্ছে। এবং এই জায়গাতে এক একটি ব্যাংক তো তার মতো করে এই নির্দেশনা মেনে বিভিন্ন প্রোডাক্ট বলি বা ব্যাংকিং সেবাগুলো তারা চলমান রাখছে। এই সূত্র ধরে ঢাকা ব্যাংকের কি কি বিশেষত্ব আছে বা এসএমইর প্রসঙ্গ ধরে, সেটি একটি প্রশ্ন। পাশাপাশি এই আমাদের স্থানীয় শিল্পের বিকাশ অথবা স্থানীয় শিল্পকে এগিয়ে নিলে তো আপনি যথার্থই বলছেন দেশের অর্থনীতির চাকা আরও বেশি শক্তিশালী হবে। সেই প্রশ্নে সামনের যে সার্কুলারটা আসবে, সেখানে আরও কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া যায়, এই দুটি মৌলিক প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। ক্ষুদ্র মাঝারি শিল্প বিকাশ এবং অগ্রগতির সূত্র ধরে আজকে আলোচনা করছি মোহাম্মদ মাহবুব রহমান ভাইয়ের সাথে। মাহবুব রহমান, যে প্রশ্নটি যে ঢাকা ব্যাংক ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশে কি করছে? ঢাকা ব্যাংক 1995-এর 5 জুলাই এস্টাবলিশ একটা ব্যাংক। আমরা এই বছর 30 বছরে যাচ্ছি, এবং এই সময়ের মধ্যে ঢাকা ব্যাংক কিন্তু খুব স্টেবল, মার্কেটে সুনাম ধরে রেখে শীর্ষস্থানীয় একটা ব্যাংক। বাট ঢাকা ব্যাংকের মেইনলি একটু ফোকাসটা অল থ্রুই কর্পোরেটে, আরএমজি সেক্টরে, ট্রেডে, এই জায়গাটায় একটু ব্যাংকটার কনসেন্ট্রেশন বেশি ছিল। কারেন্টলি যেহেতু আমাদের এমএসএমই বা রিটেল ব্যাংকিং, কার্ডস বিজনেস এইসবও ইকুয়ালি বড় হচ্ছে, রিটেল ব্যবসাটা বড় হচ্ছে, সব কিছু মিলে ব্যাংকও 2020 সনের থেকে মেইনলি এই সেক্টরে আরেকটু কনসেন্ট্রেশনটা বাড়ানোর চেষ্টা করছে। এবং এখন আমাদের যেখানে একটা সিগনিফিক্যান্ট 80% কনসেন্ট্রেশন আছে কর্পোরেট ব্যাংকিংয়ে, ব্যাংক যাচ্ছে সামনের দিনে এই কর্পোরেটের ব্যবসা চলবে, কর্পোরেট তার গতিতেই যাবে, পাশাপাশি রিটেল ব্যবসায় এবং এসএমই ব্যবসায় আমরা আরও যেন আমাদের পাইটাকে বড় করতে পারি, সেই ভাবনা আছে। এবং সেই ভাবনা থেকেই মেইনলি ঢাকা ব্যাংক, আমি যেমন আরেকটা ব্যাংকে কাজ করতাম, আমি সেখানে 22 বছর কাজ করেছি। এরপরে ঢাকা ব্যাংকে আমি এসএমইর হেড হিসেবে জয়েন করেছি, এবং ঢাকা ব্যাংক একটা এমএসএমই ইমার্জিং বিজনেস ডিভিশন, যে ডিভিশনটা আপনি কথা বললেন, এই ডিভিশনটা ফরমেশন করা,
এবং এখানে আমরা নতুন ভ্যালু অ্যাডেড বেশ কিছু প্রোডাক্ট, আমাদের ডিভিশনের নামটা দেখবেন যে এমএসএমই অ্যান্ড ইমার্জিং বিজনেস। আমরা ইমার্জিং বিজনেসের আমব্রেলাতে বা ক্যাটাগরিতে আমরা ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স, সাপ্লাই চেইন, ক্লাস্টার ফাইন্যান্স, ওম্যান ফাইন্যান্স, বিভিন্ন রিফাইন্যান্স, ক্রেডিট গ্যারান্টি স্কিম, এই বিভিন্ন প্রোডাক্টগুলিকেও আমরা এই এমএসএমইর আন্ডারে নিয়ে এসে আমরা চেষ্টা করছি ঢাকা ব্যাংকে এই ব্যবসাটাকে আরও একটু বাড়ানোর জন্য। এবং সেক্ষেত্রে একেবারে প্রান্তিক পর্যায়ে সেবাটা কতটা দিতে পারছেন? প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়া খুব জরুরি এবং ঢাকা ব্যাংকে আমাদের 120টা ব্রাঞ্চ আছে, আমাদের 33টা সাব ব্রাঞ্চ আছে। সেই ব্রাঞ্চগুলি আমরা প্রায় 35-36টা জেলাতে আমাদের ব্রাঞ্চের কভারেজ আছে। আমাদের মেইনলি জেলা পর্যায়ে ব্রাঞ্চ আছে, বাট কিছু কিছু জায়গায় উপজেলা পর্যায়েও ব্রাঞ্চ আছে। আমরা এসএমই ফাউন্ডেশনের এবং সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইন্সে ক্লাস্টার ফাইন্যান্সিং একটা প্রোডাক্ট করি। সেই ক্লাস্টার ফাইন্যান্সিংয়ে আমরা বাংলাদেশে প্রায় 177টা ক্লাস্টার আইডেন্টিফাই করা আছে, যারা ছোট ছোট বিভিন্ন ধরনের জামদানি শিল্প, কুটির শিল্প, হস্তশিল্প, তারপরে ক্রিকেটের ব্যাট তৈরি করা, জুতা তৈরি করা, তারপরে বাস্কেট তৈরি করা, স্ট্র বাস্কেট, এরকম মাথার টুপি তৈরি করা, অনেক ধরনের ক্লাস্টার আছে এবং এরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছড়ানো আছে। আমরা মৃৎশিল্পে ফাইন্যান্স করেছি, আমরা বগুড়া শেরপুরের প্রত্যন্ত জায়গায় গিয়ে কাজ করেছি। সো আমাদের ব্যাংকের তরফ থেকে ক্ষেত্রগুলো খুঁজে খুঁজে বের করে তারপর আপনারা সেখানে বিনিয়োগ করে থাকেন বা ঋণ দিয়ে থাকেন। এবং এখানে কিছু বলবেন, আর কিছু করবেন কিনা? এখানে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা থাকে তারা তো আসলে 4-5 বছর পর পর সেটা করে থাকে। আমরা যদি একেবারে পূর্বের অভিজ্ঞতা, আগের অভিজ্ঞতা থেকে যদি নেই, তাহলে 29 বা 30 সালে আর একটা সার্কুলার পাওয়া যাবে। সেই সার্কুলারে কি কি বিষয়গুলো থাকা প্রয়োজন? যে এসএমই বিজনেসটা আসলে কর্পোরেট বিজনেসের থেকে রিলেটিভলি একটু ডিফারেন্ট। এটা একটু লেবার ইন্টেন্সিভ বা এমপ্লয়ি সেন্ট্রিক, এখানে বেশি সংখ্যক এমপ্লয়ি লাগে। রিটেল ব্যবসা, কার্ডস ব্যবসা, এসএমই ব্যবসা। তো এই ব্যবসাটা করতে গেলে ব্যাংকের কিন্তু রিলেটিভলি একটু খরচও বেশি হয়, কেননা একটা 20,000 কোটি টাকার লোন পোর্টফোলিও 20 জন লোক হয়তো বা কর্পোরেটে দেখা সম্ভব, কিন্তু 5,000 কোটি টাকার এসএমইর পোর্টফোলিও দেখার জন্য দেখা যায় 2,000 লোক, 1,000 লোক প্রয়োজন। হ্যাঁ, সো এই যে একটা হিউজ ম্যান পাওয়ার দরকার এবং এটার সাথে রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার দরকার, অফিস দরকার, সাব ব্রাঞ্চ দরকার, এজেন্ট আউটলেট, এসএমই সেন্টার দরকার। সো এই সবকে কনসিডারেশনে রেখে আমরা এসএমই থেকে আগে গভর্নমেন্টের তরফ থেকে কিছু বেনিফিট পেতাম, যেটা এবারে নতুন মাস্টার সার্কুলার বা সংশ্লিষ্ট কিছু সার্কুলারে এই জিনিসগুলি এটা উইথড্র করা হয়েছে। এই বেনিফিটগুলি ছিল, আমি একটু বলি। একটা নর্মাল লোনে আমাদের একটা জেনারেল প্রভিশন থাকে, যে কোনো 100 টাকার একটা লোন দিলে 1% জেনারেল প্রভিশন রাখতে হয়। সেটা এসএমইর জন্য 0.25 ছিল। এটা অল থ্রি আমরা লাস্ট 10 ইয়ার্স পেয়ে আসছি, বাট রিসেন্টলি এই জায়গাটায় সেন্ট্রাল ব্যাংক থেকে এসএমইর এই যে আমাদের একটা বেনিফিটটা এটা উইথড্র করা হয়েছে। যে কোনো দেশে যেমন করোনা একটা এফেক্ট গেল, তারপর লাস্ট ইয়ারে যে আমাদের একটা দেশে একটা চেঞ্জিং সার্কামস্টেন্সেস, এই সব কিছু মিলিয়ে এই এসএমইরা একটু ভালনারেবল গ্রুপে থাকে। তো কর্পোরেট যেভাবে তাদের লং পকেট থাকে, ওরা যেভাবে রিকভার করতে পারে, এসএমইর জন্য এটা একটু ডিফিকাল্ট হয়। সো ওদের যদি একটু ব্রিদিং স্পেসটা বেশি থাকে, যেমন একটা লোন এসএস হতে আগে 6 মাস সময় দেওয়া হতো, এখন এটা 3 মাস হয়ে গেল। একটা লোন বিএল হতে আগে এসএমইতে 2.5 বছর সময় দেওয়া হতো, এটা এখন 1 বছরে নিয়ে আসা হলো। আমার এই দুইটা একটা রিকোয়েস্ট থাকলো যে প্রভিশনের এবং লোন ক্লাসিফিকেশনে আমাদের এসএমই সেক্টরকে একটু আমাদের চিন্তা করা, যে ব্যাপারগুলোকে কিভাবে আমরা রিডিফাইন পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি না। আমরা সেন্ট্রাল ব্যাংকের একটা নির্দেশনা, আমরা ইমিডিয়েট সেন্ট্রাল ব্যাংক চাইলে সেটা নির্দেশনা একটা দিতে পারে হয়তোবা। এবং এই জায়গাতে আমরা একেবারে শেষের দিকে আপনার শেষ 2-1টি লাইন শুনি শেষ করতে হবে। সেটা হচ্ছে যে ক্ষুদ্র মাঝারি শিল্পের যারা উদ্যোক্তা হতে চান বা ইতিমধ্যে যারা হয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন একেবারে 2-1 লাইনে? নিউ এন্টারপ্রেনিউরের রিফাইন্যান্স স্কিম অ্যাজ ওয়েল অ্যাজ স্টার্ট আপ রিফাইন্যান্স স্কিম, এই দুইটা স্কিম সেন্ট্রাল ব্যাংক থেকে শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের জন্যই করা আছে, যেইখানে 4% রেটে নতুন উদ্যোক্তারা ব্যাংকের থেকে রিফাইন্যান্স পেতে পারে, যেটা হয়তোবা অনেকেই জানেন। আমরা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট পাশ করে চাকরি করা বা এটাই টার্গেট রাখে, তারা কিন্তু ইচ্ছা করলে যদি নতুন উদ্যোক্তা হতে চায়, সব ব্যাংকেই কিন্তু এই যে স্টার্ট আপের 4%-এর এটা আছে। সো তারা যদি ব্যাংকে গিয়ে যোগাযোগ করে রিলেটেড এসএমই ডিপার্টমেন্টে স্টার্ট আপ লোনের জন্য, সো নতুন উদ্যোক্তাদের আমরা অবশ্যই সাধুবাদ জানাই। বাট রেডিনেসটা একটা ব্যাপার, যে তাদেরকেও প্রস্তুত হতে হবে। এই প্রস্তুতটা বোথ তার ব্যবসার সাইডে অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলেটরি সাইডে। আমরা নিশ্চয়ই এই আপনাদের নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে এসএমই খাত একটা শক্তিশালী একটা জায়গায় পৌঁছবে এবং সেটা অর্থনীতিকে আরও বেশি গতিশীল করবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মাহবুবুর রহমান। মাহবুব ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ চ্যানেল 9 এবং তহিদ ভাই আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দর্শক, আজকের মতো ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।